সত্যটা জানার পর তেজাজ জিনাতকে নিয়ে সে সেফ হাউজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যাওয়ার সময় জিনাতের সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। তেজাজ যখন ছোট ছিল, মানে তেজাজের বাবা মারা যাওয়ার পর জিনাত পুনেতে তার রেস্টুরেন্ট চালাতো। কিন্তু তেজাজ কিছুতেই মেনে নিতে পারছে না তার মা একজন সিরিয়াল কিলার। তেজাজ ওই সেফ হাউজে পৌঁছানো মাত্রই অরুণের কাছে জানতে চায়, স্যার আপনি সবকিছু জেনেও আমার কাছে কেন গোপন করেছেন? অরুণ বলে 25 বছর আগে জিনাতের সাথে এই কন্ডিশনে তার ডিল হয়েছিল যে ও 8টি খুনের কনফেশন দিবে, তার বদলে তোমাকে আমরা কেস থেকে এবং ওর থেকে একদম দূরে রাখবো, কারণ ও কখনোই চায়নি তোমার উপর ওই কেসের কোনো ইম্প্যাক্ট আসুক। অরুণ সাথে এটাও স্বীকার করে তেজাজকে এই কেসে আনার আইডিয়াটাও জিনাতি দিয়েছিল। মানে অরুণ যখন জিনাতের সাথে হায়দ্রাবাদ জেলে ওই সিরিয়াল কিলারের বিষয়ে কথা বলতে গিয়েছিল, তখন জিনাত অরুণকে এই সত্যটাই দিয়েছিল যে তেজাজকে অবশ্যই এই কেসের ইনভেস্টিগেশন অফিসার করে নিয়ে আসতে হবে। তবে সব কিছু জানার পর তেজাজ অরুণকে অনুরোধ করে, স্যার দয়া করে আমাকে এই কেস থেকে সরিয়ে দিন। তেজাজ চলে গেলে জিনাত অরুণের কাছে স্বীকার করে যে জেলের মধ্যে সে একটি মাশরুমের চাষ করেছিল। তবে এই মাশরুম এতটা বিষাক্ত না যে কারোর জীবন নিয়ে নিতে পারে। কয়েক ঘন্টার মধ্যে সেন্স চলে আসার কথা। আর ওই মাশরুম জেল থেকে পালানোর উদ্দেশ্য করে আনেনি, এনেছিল কখনো যদি কোনো প্রয়োজন পড়ে তখন ব্যবহার করবে। অরুণের কথা 25 বছর যাবৎ তুমি যে জিনিসটা সিক্রেট রেখেছ হঠাৎ করে তুমিই কেন প্রকাশ করলে? এটা তো তোমারই শর্ত ছিল। জিনাদের কথা একজন মা হয়ে নিজের সন্তানকে সামনে দেখার পরও তাকে সন্তান পরিচয় দিতে না পারার যে কষ্টটা, এটা একমাত্র একটা মাই বোঝে। তাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর গত রাতের বিষয়ে জিনাত বলে যে শুধুমাত্র তেজাস এবং তানভীর জীবনটা ভালো করে নিজ চোখে দেখার জন্যই গত রাতে ওদেরকে বেহুশ করে তানভীর পার্লারের সামনে সারা রাত বসে থেকে সকালে যখন তানভীর পার্লার খুলেছে তারপর সেখানে গিয়ে তানভীর সাথে কথা বলেছে। আর পালানোর যদি উদ্দেশ্যই থাকতো তাহলে কেন আমি পার্লারে বসে থাকবো? এছাড়া আর কোনো উদ্দেশ্যই ছিল না। তবে অরুণ জিনাতের কথা বিশ্বাস করতে পারছে না, কারণ জিনাত বলেছে জিনাত এখান থেকে বের হয়ে প্রথমে তেজাসের বাড়িতে তানভীর এবং তেজাসকে দেখতে গিয়েছিল। আর এরপর সারা রাত তানভীর সেলুনের সামনে বসে থেকে 10টায় তানভীর সেলুনে ঢুকেছে। কিন্তু তেজাসের বাড়ির সামনের কোনো সিসিটিভি ফুটেজে জিনাতকে দেখা যায়নি। এমনকি তানভীর সেলুনের সামনেও দেখা যায়নি। জিনাত তানভীর সেলুনের সামনে ঢুকেছে 9:45টার সময়, আর এখান থেকে বের হয়েছিল 3:10 এখন কথা হচ্ছে 3:10 থেকে 9:45 পর্যন্ত এই সময়টা জিনাত কোথায় ছিল? অরুণ ধারণা করছে জিনাত যে কপিক্যাট কিলার তৈরি করেছে সেই কিলারের সাথে দেখা করতে গিয়েছিল। এই জন্য অরুণ জিনাতের উপর এক মুহূর্ত বিশ্বাস করতে পারছে না। অরুণ জিনাতকে হায়দ্রাবাদ জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। আর এদিকে তেজাজ সত্যটা জানতে পেরে আজুবার বাড়িতে গিয়ে আজুবার কাছে জানতে চায় আমার মায়ের বিষয়ে মিথ্যা কেন বলেছিলে। আজুবা স্বীকার করে, আমি তোর মায়ের কাছে ওয়াদা করেছিলাম তোর বিষয়ে আমি কিছুই বলবো না, এই জন্য আমি তোকে কিছু বলিনি। আর তোর মা গ্রেপ্তার হওয়ার পর থেকে ঘরের মধ্যে তোর মায়ের কোনো ফটো পর্যন্ত আমি রাখিনি। আজুবা এটাও বোঝায় তুই যদি সত্যিটা জানতে পারতি আজ তুই যে পর্যন্ত এসেছিস কখনো এই পর্যন্ত আসতে পারতি না। তাই তোর থেকে সত্যিটা গোপন করে তোর মা মানে আমার মেয়ে ভালোই করেছে। আজুবার কথা তোর মা 8 জনকে খুন করলেও মা হিসেবে একজন ভালো মা ছিল। তেজাজ জানতে চায়, তার মানে আপনি আপনার মেয়ের পাপ ধুতে প্রতি সপ্তাহে সিদ্ধিবিনায়ক যান? আজুবার কথা পাপ তো আমরা সবাই করেছি, কিন্তু ও কখনোই ওর পাপের ছায়া তোর উপর পড়তে দেয়নি। তবে আজুবা এতদিন পর্যন্ত গোপন করায় আজুবা নিজেও এখন ক্ষমা প্রার্থী। তেজাসের কথা আর কি কি আমার থেকে লুকিয়েছ সত্যিটা বলো। আজুবা বলে আর কোনো কিছু লুকায়নি, এই একটা বিষয় লুকিয়ে রেখেছিলাম। তবে এই সব কিছু ভুলে তোকে সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু মা একজন সিরিয়াল কিলার সেটা তেজা কিছুতেই মেনে নিতে পারছে না। আবার এদিকে এতদিন পর সূর্যবংশী 25 বছর আগে পরিণত হওয়া ওই সিরিয়াল কিলিংয়ের খবরটিও প্রকাশ করে দেয় যে এখন যে খুনগুলো হচ্ছে এই খুনের প্যাটার্ন আর 25 বছর আগের প্যাটার্ন একদমই সেম। তাই এগুলো জানার পর পল্লবীরা ধারণা করে যে কিলার বর্তমানে যে খুনগুলো করছে তারা তো 4টা খুনের তথ্য পেয়েছে। এমন হতে পারে এর আগেও কিলার অন্য কোথাও কোনো খুন করেছে যে তথ্য তারা পায়নি। তাই তারা সকল থানা থেকে তথ্য জোগাড় করতে শুরু করে যে এভাবে শ্বাসরোধ করে আর কোথায় কোন খুন করা হয়েছিল। আবার তেজাজ হানিয়াকে যে কাজ দিয়েছিল, মানে 25 বছর আগের যে কেসের রেকর্ডগুলো সেগুলো ডিজিটালাইজ করতে কোন কোম্পানিকে হায়ার করা হয়েছিল সেই কোম্পানিকে খুঁজতে গিয়ে হানিয়া জাইকলন টেকনোলজিস নামে একটি আইটি কোম্পানি খুঁজে পেয়েছে যারা ওই সময় কন্ট্রাক্টটি নিয়েছিল। এদিকে তেজাজ বাড়িতে গিয়ে তানভীর সাথে পুরো বিষয়টি শেয়ার করে। তানভীর তেজাজের মনের অবস্থা বুঝে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সিন চলে যায় পরবর্তী দিন। হানিয়া সারা রাত অফিস থেকে বাড়িতে যায়নি। সকাল হতে পল্লবী অফিসে আসা মাত্রই হানিয়া পল্লবীকে জানায় এই খুনগুলো 7 মাস আগেও সুনীল গুপ্ত নামে এক ছেলের খুন হয়েছিল। ওই সময় খুনের প্যাটার্ন একই ছিল। তবে এখনকার খুনগুলোর পর কিলার যেমন আয়নার সামনে বডিগুলো রেখে দিচ্ছে, ওই সময় আয়নার সামনে রাখা হয়নি, একটি শুকনো কুয়াতে ফেলা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কুয়ার মধ্যে কেন ফেলল? এই বিষয়টা তো ম্যাচ করছে না। কিন্তু সবথেকে শকিং ব্যাপার হচ্ছে
এই সুনীল গুপ্তা জাইলোকম টেকনোলজিসে চাকরি করত, যেই জাইলোকম টেকনোলজিস ওই কেস ফাইলগুলো ডিজিটালাইজ করেছিল। তাই পল্লবী তেজাসকে জানানোর চেষ্টা করে, কিন্তু তেজাস কিছুতেই ফোন পিক না করায় পল্লবী বাধ্য হয়ে কমিশনার অরুণকে পুরো বিষয়টি জানায়। আবার আজ সকালে জিনাতকে হায়দ্রাবাদ জেলে শিফট করার কথা, তবে শিফট করার আগেই অরুণ ওই সেফ হাউসে গিয়ে জিনাতকে সুনীল গুপ্তের ফটোগুলো দেখায় এবং বলে 7 মাস আগে ওকে এভাবেই খুন করা হয়েছিল। অরুণ সোজাসুজি জিনাতকে বলে, যতদূর আমি জানি তুমি কাউকে মেরে কুয়াতে ফেলোনি, কিন্তু আমার মনে হচ্ছে এই খুনটা কপিক্যাট কিলারি করেছে। জিনাত বলে, হ্যাঁ, কপিক্যাট কিলারি করেছে। অরুণ জানতে চায়, তোমার কেন এটা মনে হয়? জিনাত বলে, এই প্রশ্নের উত্তর আমি শুধুমাত্র তেজাসকেই দিব। অরুণ বোঝানোর চেষ্টা করে, তেজাস তোমার সাথে কখনোই দেখা করতে চাইবে না। জিনাতের কথা আপনাকে মানাতে হবে। আমি যাওয়ার আগে শেষবার আমার ছেলেকে একবার দেখতে চাই, ওর সাথে কথা বলতে চাই। এই জন্য অরুণ তেজাসকে কল করে এই খুনের সকল তথ্য জানায়, যা আমাদের মনে হচ্ছে ওই কপিক্যাট কিলারিটা করেছে। তাই তোমাকে আবার জিনাতের সাথে কথা বলতে হবে। যদিও তেজাস দেখা করতে চাচ্ছিল না, কিন্তু ডিউটির সুবাদে তাকে অবশ্যই এখন দেখা করতে হবে। তাই তেজাস অরুণের কথা মতো জিনাতের সাথে দেখা করে। তবে জিনাতকে প্রথমেই বলে দেয়, দয়া করে আপনি কখনোই আমাকে আপনার ছেলে বলে পরিচয় দিবেন না। এখানে আপনি একজন কয়েদি, আমি তদন্তকারী কর্মকর্তা। কোনোরকম ইমোশনাল বা পার্সোনাল কোনো কথা হবে না। এরপরে জিনাত তার পাস্টে একটি ঘটনার কথা শেয়ার করে, যে ঘটনার বিষয়ে কখনো কাউকে বলেনি। জিনাত বলে, ওই সময় প্রতি মঙ্গল পরে আমি ব্রত রাখতাম, তাই আমার স্পষ্ট মনে আছে। সময় ছিল তখন রাত 10:30। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর সবাই চলে গিয়েছিল। জিনাত তখন শেষ মুহূর্তের কাজগুলো করছিল। ঠিক তখনই মাতাল অবস্থায় জোসেফ নামে এক ব্যক্তি আসে। জোসেফ মূলত বাজে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। জিনাতও বুঝতে পেরে জোসেফকে বের করে দেওয়ার চেষ্টা করে। তারপরও জোসেফ জিনাতের সাথে জোর জবস্তি করলে জিনাত একসময় জোসেফকে ধাক্কা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, আর তখনই হোঁচট খেয়ে বাইরে পড়ে যায়। জিনাতের পায়ে প্রচণ্ড আঘাত পায়। জোসেফ তখন একটি লাঠি এনে জিনাতকে ইচ্ছামতো পেটাতে শুরু করে। জিনাত তখন নিজেকে বাঁচাতে পাশে থেকে একটি ইট নিয়ে জোসেফের পায়ে আঘাত করে রেস্টুরেন্টের পিছের দিকে চলে যাচ্ছিল, কিন্তু তারপরও জোসেফ জিনাতকে ধরে ফেলে। ওই মুহূর্তে জিনাত শুধু ভাবছিল কিভাবে সে নিজেকে বাঁচাবে। তাই হাতের কাছে সবুজ রঙের নাইলনের ওই রশি দেখে জিনাত জোসেফের গলায় রশি পেঁচিয়ে জোসেফকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটি এমনভাবে ঘটে গিয়েছিল, জিনাত পুরো শকড হয়ে গিয়েছিল এটা সে কি করলো। এরপর জিনাতের বাবা মানে আজোবা এসে এই অবস্থা দেখতে পেরে সে স্পষ্টই বুঝতে পারে এখানে কি হয়েছে। জিনাতও তখন পুরোই আহত। আজোবা চাচ্ছিল না এই বিষয়টি অন্য কেউ জানুক, তাই আজোবা জোসেফের বডিটি কুয়োর মধ্যে ফেলে কুয়োর মুখটি সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছিল। কিন্তু তেজাসরা এই কথাগুলো বিশ্বাস করছিল না। তারা ভাবছিল জিনাত হয়তো নতুন কোনো নাটক সাজাচ্ছে। জিনাত তখন জোসেফের সিগারেটের আগুন দিয়ে পুরনো হাতের দাগ দেখায়, সাথে পিঠের দাগগুলো দেখাতে যাচ্ছিল। তেজাসরা বলে তার দেখানোর প্রয়োজন নেই, আর এই খুনের কথাটা কোনো ফাইলে উল্লেখ নেই। তেজাসের কথা, তাহলে কপিক্যাট কিলার কিভাবে এই খুনের বিষয়ে জানতে পারল? জিনাত বলে, ওই রাতে জোসেফকে মারার পর আমি যখন ঘরের মধ্যে ফিরে আসি তখন আমি জোসেফের ছেলে অ্যালেক্সকে দেখতে পেয়েছিলাম। এমনও হতে পারে ওই রাতে যা কিছু হয়েছিল অ্যালেক্স হয়তো দেখতে পারে। জিনার সাথে এটাও বলে, জোসেফকে মারার পর জোসেফের ছেলে অ্যালেক্সকে আমি অনাথ করে দিয়েছিলাম। ওই সময় আমার অনেক খারাপ লেগেছিল, তাই অ্যালেক্সকে আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। কিন্তু ওই সময় তেজাস অনেক ছোট ছিল, তাই তেজাসের ওই ঘটনার কথা কিছুই মনে নেই, এমনকি অ্যালেক্সের কথাও। জিনাত এটাও জানায়, ওই খুনগুলো করার পর অরুণ যখন তাকে অ্যারেস্ট করেছিল তারপরে অ্যালেক্স কোথায় গিয়েছে এই ব্যাপারে সে কিছুই জানে না। তবে তেজাস ভালো করে বুঝতে পারছে অ্যালেক্সের খোঁজ সে কোথায় গেলে পাবে, এই জন্য তেজাস বের হয়ে যায়। জিনাতও তখন অরুণকে অনুরোধ করছিল, আমার মনে হয় হায়দ্রাবাদে না পাঠিয়ে আমাকে এখানে রাখলে আমি আপনাদেরকে আরও বেশি সাহায্য করতে পারবো। অরুণ অবশ্যই এই বিষয়টা ভেবে দেখতে চায়। এদিকে বাইরে এসে তেজাস তার নানা আজোবাকে কল করে ওই বিষয় জানতে চাইলে আজোবা জানায় জিনাত যেমনটা বলেছে সবই সত্যি, আর ওই বডিটি আজ পর্যন্ত ওই কুয়ার মধ্যে পড়ে আছে। এই জন্যই আজোবা পুরাতন বাড়িটি এখনো পর্যন্ত বিক্রি করেনি। আজোবার কথা, আমি যা করেছি আমার মেয়েকে বাঁচানোর জন্য করেছি। আর অ্যালেক্সের বিষয়ে বলে, জিনাতকে যখন পুলিশ অ্যারেস্ট করেছিল অ্যালেক্সকে একটি অনাথ আশ্রমে রেখে তারা সেখান থেকে চলে এসেছিল। সাথে এটাও বলে, অ্যালেক্স তোর মাকে অনেক বেশি রেসপেক্ট করত, কারণ তোর মা ওকে অনেক ভালোবাসত। তুই যেমন ওর ছেলে ছিলি, অ্যালেক্সকেও নিজের ছেলের মতো আদর করত। আর এই বিষয়টা আমার মোটেও পছন্দ হতো না, এই জন্য আমি ওকে সুচাক শেল্টার হোমে রেখে এসেছিলাম। আজোবার থেকে সুচাক শেল্টার হোমের কথা জানতে পেরে তেজাস সেই শেল্টার হোমে গিয়ে সেখানে পুরান্দার যোশী নামে এক ব্যক্তির সাথে দেখা করে। সে জানে অনেক বছর আগে আপনার নানা ওকে এখানে রেখে গিয়েছিল। যোশী এটা বলে, অ্যালেক্স খুব বেশি কথা বলতো না, তবে কারোর সাথে কখন কোনো কিছু নিয়ে বিভেদ হলে অনেক বেশি মারপিট করত, ভাঙচুর করত। আর ওর কাছে একটি ব্যাগ ছিল, কালো রঙের ব্যাগ। সবসময় ব্যাগটিকে নিজের কাছে আগলে রাখত, কাউকে কখনোই ব্যাগটি স্পর্শ পর্যন্ত করতে দিত না। সাথে এটাও বলে, একদিন ওকে আমি ওই রেস্টুরেন্টের কাছে দেখেছিলাম। লোকজন বলাবলি করে
ওর নেশারও বাপকে শেষও ওইখানেই দেখেছিল, মানে জিনাতের রেস্টুরেন্টের কথা বলছে, যেটা ততদিনে বন্ধ হয়ে গিয়েছিল। জসিম বলে বড় হয়ে ধীরে ধীরে মাদক নিতে শুরু করে, বিভিন্ন ক্রাইমে জড়িয়ে যায়, আর 25 বছর বয়সে হঠাৎ করে উধাও হয়ে যায়। তবে বছরখানেক আগে অ্যালেক্স একবার কল করেছিল। ও বলেছিল সবকিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। তেজাস ওই নম্বরটি নিয়ে সাথে সাথে হানিয়াকে দিয়ে ওই নম্বরের ইনফরমেশন বের করতে বলে আর তার লোকেশন ট্র্যাক করতে বলে। আর এরপরে আমরা দেখতে পাই এই অ্যালেক্স অন্য কেউ নয়, ট্যাটু করা ওই যে ব্যক্তিটা আমরা দেখেছিলাম তার নামই অ্যালেক্স। তেজাস শেল্টার হোম থেকে তাদের পুরাতন সেই বাড়িতে যায়, আর সেখানে কুয়াটি ওপেন করে কুয়ার ভিতর থেকে জোসেফের দেহাবশেষ উদ্ধার করে। সাথে সেই নাইলনের রশিটিও পাওয়া যায়। এই একই রকম রশি দিয়ে খুনগুলো করা হচ্ছে। এর মধ্যে হানিয়াও কল করে জানায় ওই নম্বরের লোকেশন পাওয়া গেছে। তবে এখনই টিমকে ইনফর্ম না করে তেজাস সোজা সেই লোকেশনে চলে যায়। তবে অ্যালেক্স তখন বাড়িতে নেই। ওয়াচম্যানের কাছে অ্যালেক্সের ফ্ল্যাটের চাবি থাকায় তেজাস অ্যালেক্সের ফ্ল্যাটে ঢুকে পড়ে। অন্যদিকে অ্যালেক্সকে দেখা যায় তেজাসের খোঁজ করতে তেজাসের বাড়িতে এসেছে। আর তানভিকে দেখে তেজাসের পুনের পুরাতন বন্ধু পরিচয় দিলে তানভি অ্যালেক্সকে ভিতরে বসতে বলে। এরপর তানভি তাদের জন্য কফি আনতে গেলে অ্যালেক্স পাশে ঝুলিয়ে রাখা কয়েকটি ফটো থেকে আজোবাসহ সবার একটি ফটো নিজের পকেটের মধ্যে লুকিয়ে রাখে। এরপর তানভি অ্যালেক্সের সাথে ক্যাজুয়ালি কথা বলছিল। ঠিক তখনই কিছু একটা দিতে দিব্যি এসে পড়ে। অ্যালেক্সের বিহেভিয়ারে তানভির একটু সন্দেহ ছিল, তাই তেজাস না ফেরা পর্যন্ত তানভি দিব্যাকে এখানে অপেক্ষা করতে বলে। আবার অন্যদিকে তেজাস ওই ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে পুরাতন ওই নষ্ট এসিটি ওপেন করতে সেখানে কালো রঙের ওই ব্যাগটি পেয়ে যায়। এমনকি ব্যাগ খুলে সেখানে কিছু নারীদের কাপড় চোপড় আর ওই কালো বক্সের মধ্যে তার মায়ের সাথে অ্যালেক্স এবং তার পুরাতন ফটোটিও দেখতে পায়। সাথে ব্যাগের মধ্যে একই রকম রশি, যে রশিতে এখন খুনগুলো করা হচ্ছে। এতে করে তেজাস স্পষ্ট বুঝতে পারে এই খুনি অন্য কেউ নয়, অ্যালেক্স। আবার তখনই তানভি কল করে জানায় তোমার খোঁজ করতে তোমার বন্ধু অ্যালেক্স এসেছিল, তবে হঠাৎ করে আমাদের কিছু না বলে চলে গিয়েছে। তানভি এটাও জানায় অ্যালেক্সের উপর তার সন্দেহ হয় গোপনে অ্যালেক্সের একটি ফটো তুলে রেখেছিল। তানভি অ্যালেক্সের ওই ফটোটির সাথে সাথে তেজাসকে হোয়াটসঅ্যাপও করে দেয়। তেজাসও সাথে সাথে তার টিমকে ওই ফটোটি পাঠিয়ে অ্যালেক্সকে খুঁজে বের করতে নির্দেশ দেয়। এরপর তেজাস যখন বের হবে ঠিক তখনই তেজাসের চোখ পড়ে ফ্রিজের দিকে। ফ্রিজের গায়ে লেখা মুম্বাই 365। আবার ঘরের মধ্যে যে খাবারের পার্সেল বা বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে মুম্বাই 365 লেখা। আর এই মুম্বাই 365 হচ্ছে একটি বারের নাম। এতে করে তেজাস বুঝতে পারে অ্যালেক্স হয়তো ওই বারে কাজ করে, নয়তোবা ওই বারে নিয়মিত যাতায়াত করে। তাই পুরো টিমকে নিয়ে তেজাস ওই বারে চলে যায়। আর অবশেষে তেজাস অ্যালেক্সকে ধরেও ফেলে। আর এরপর অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ শুরু করলে অ্যালেক্স জানায় ওই সময় অ্যালেক্সের বাবা জোসেফ মদ খেয়ে এসে তাকে মারধর করত। এমনকি অ্যালেক্সের বাবা জোসেফের হাতেই তার মায়ের মৃত্যু হয়েছিল। জিনাত তাকে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা সে আগে কখনোই পায়নি। কিন্তু জিনাতকে পুলিশ অ্যারেস্ট করার পর আজোবা তাকে অনাথ আশ্রমে রেখে আসায় আজোবার প্রতি বা তেজাসের প্রতি তার অনেক রাগ হয়েছিল। তবে এত বছর পর ওই দিন টিভিতে কমিশনারের ব্রিফিংয়ের সময় তেজাসকে দেখতে পেয়ে অ্যালেক্স তার ছোটবেলার ভাইকে খুঁজে পেয়েছিল। অ্যালেক্সের কথা এরপর থেকে আমি তোকে ফলো করে তোর সম্পর্কে সব জেনেছি। ওই সময় মায়ের কথা বলা হয়েছিল যে মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমিও ছোট থেকে এটাই জানতাম। কিন্তু ওই দিন আমি ভাবির সেলুনের সামনে মাকে দেখতে পেয়ে আমি জানতে পারলাম মা বেঁচে আছে। অবশেষে আমি আবার আমার হারিয়ে যাওয়া ফ্যামিলি আমি ফিরে পেয়েছি। অ্যালেক্সের এই কথাগুলো শুনে তেজাস অ্যালেক্সকে ওই কালো রঙের ব্যাগটি দেখায়, যে ব্যাগটি সে কখনই কাউকে স্পর্শ করতে দেয়নি। তবে তেজাস যেহেতু তার ভাই, তাই অ্যালেক্স বলে এটা তুই ধরতে পারিস। ব্যাগের বিষয়ে জানতে চাইলে অ্যালেক্স জানায় জিনাতকে পুলিশ ধরে নেওয়ার পর তারা যখন বাড়ি থেকে চলে আসছিল ওই সময় জিনাতের স্মৃতিগুলোকে মনে রাখার জন্য জিনাতের আলমারিতে যা কিছু সে পেয়েছিল সব কিছুই ব্যাগের মধ্যে নেওয়ার চেষ্টা করেছিল। তেজাসের কথা কাপড়, ছবি এইসব নয়, ঠিক আছে, এই রশি দিয়ে তুমি কি করেছ? রশির কথাও অ্যালেক্স বলে এই রশিটাও আমি মায়ের আলমারিতেই পেয়েছিলাম। আমি তো শুধুমাত্র মায়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, এছাড়া তো আমি কিছু জানি না। সাথে এই খুনগুলোর বিষয়ে বলে যে খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার পল্লবীও অ্যালেক্স যে বারে কাজ করে সেখানে তথ্য নিয়ে এসে তেজাসকে জানায় ভিকটিমদের মৃত্যুর রাতে ও সেখানে নাইট ডিউটিতে ছিল, তা আমাদেরই ভুল হয়েছে। যে জন্য তেজাস তার ভুল বুঝতে পেয়ে অ্যালেক্সকে ছেড়ে দেয়। তবে অন্যদিকে আমাদের ওই কপিক্যাট কিলারকে দেখানো হয় সেও জিনাতকে তার ঈশ্বরের জায়গা দিয়েছে। অ্যালেক্সের বিষয়ে সবকিছু জানার পর পরবর্তী দিনে তেজাস অ্যালেক্সকে তার বাড়িতে ডিনারে ডাকে। সাথে আজোবার দিব্যাও এসেছে। অ্যালেক্স সবার সাথে পরিচিত হয়। তানভিও লক্ষ্য করছিল দিব্যা এবং অ্যালেক্সের মধ্যে একটা ইন্টারেস্ট কাজ করছিল। আর দিব্যার সাথে কথা বলে তানভি এটা স্পষ্টই বুঝতে পারে। এতদিন পর পুরনো পরিবারকে ফিরে পেয়ে অ্যালেক্সের আনন্দের কোনো শেষ নেই। তবে জিনাত বেঁচে আছে জানতে পেরে অ্যালেক্স তেজাসকে অনুরোধ করছিল একবার আমাকে মায়ের সাথে দেখা করার সুযোগ করে দাও।
তেজাসের কথা এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওনাকে সাইকোলজি ট্রিটমেন্ট দেওয়ার জন্য একটি ক্লিনিকে নেওয়া হচ্ছে, আর উনি কারোর সাথে দেখা করতে চাইবেন না। তারপর অ্যালেক্স বলে, তুমি একবার আমার কথা বলো যে তার ছেলে তার সাথে দেখা করতে চায়, উনি নিশ্চয়ই দেখা করবেন। তেজাস বলে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। এর মধ্যে এসআই প্রবীর তেজাসের জন্য একটি পার্সেল নিয়ে আসে। তেজাস পার্সেলটি খুলতেই দেখে এর মধ্যে একটি স্মার্টফোন। ওই ফোনের মধ্যে যে 4 জন ভিকটিম আছে তাদের ফটো, আর এই ফটোগুলো ভিন্ন অ্যাঙ্গেল থেকে নেয়া, মানে তাদের ফটোগ্রাফার যে ফটোগুলো তুলেছিল সেগুলো নয়, অন্য ফটো। এমনকি সাথে একটি চিঠিও দেয়া আছে, যেখানে ওই কিলার বলেছে আগামীকাল ঠিক 12টার সময় এই ফোনে কল করে সে জিনাতের সাথে কথা বলতে চায়। এরপর আমাদের পাস্টে একটি সিন দেখানো হয়। এপ্রিল 1999, জিনাতের রেস্টুরেন্টে একটি পরিবার খাবার খাচ্ছিল। এই ছোট্ট ছেলেটির নাম ছিল সুহাস। সুহাস খাবার না খেয়ে নাড়াচাড়া করছিল। সুহাসের বাবা তখন বলছিল, কি খাবার খাচ্ছ না কেন, কালকের মারের কথা মনে নেই? জিনাত পুরো বিষয়টি লক্ষ্য করছিল। এরপর সুহাস যখন খাওয়া শেষ করে হাত ধুতে যাবে, তখন জিনাত লক্ষ্য করে সুহাসের হাতে আঘাতের চিহ্ন। জিনাতের সন্দেহ হয়। জিনাত সুহাসের কাছে পুরো বিষয় জানতে চাইলে সুহাসের পিঠের আঘাতের চিহ্নটাও দেখায়। আর এটা দেখার পরে জিনাত সুহাসকে বলে, আমি তোমাকে সাহায্য করব। আর ওই রাতেই জিনাত মাস্ক, হ্যান্ড গ্লাভস, মোট কথা খুন করতে যেসব সরঞ্জাম সে ব্যবহার করে সেগুলো পরে তার স্কুটি নিয়ে সুহাসদের বাড়িতে যায় এবং খুব চতুরতার সাথে সুহাসের বাবাকে শ্বাসরোধ করে হত্যা করে। ওই সময় জিনাতের খুনের প্যাটার্ন ছিল গলায় ওই রশিটির অংশ ঝুলিয়ে রাখা, আর মৃত ব্যক্তির চোখটি খুলে আয়নার সামনে বসিয়ে রাখা। তবে মৃত ব্যক্তির চোখ পুরোপুরি খুলে রাখার জন্য জিনাতকে 2 ঘন্টা পর্যন্ত সেখানে বসে অপেক্ষা করতে হতো, আর 2 ঘন্টা পর যখন সে চোখটি খুলতে পারত, এরপর সে সেখান থেকে বাড়িতে চলে যেত। মোট কথা সমাজের খারাপ ব্যক্তিদেরকে শাস্তি দিতেই জিনাত ওই খুনগুলো করছিল। সিন চলে আসে প্রেজেন্টে। গত রাতে কিলারের পাঠানো মোবাইল ফোনটি পাওয়ার পর তেজাস কমিশনের সাথে দেখা করে পুরো বিষয়টি তাকে জানায়। তবে কিলার যেহেতু 12টার সময় জিনাতের সাথে কথা বলতে চেয়েছে, তাই জিনাতকে এখন তাদেরকে বিশ্বাস করতে হবে। অরুণ এবং তেজাস দুজনই মনে করছিল এখন তাদের টিমের সাথে এই বিষয়টি শেয়ার করা যায়, তাই তারা টিমকেও ইনভলভ করে। যে ফোনটি কিলার পাঠিয়েছে ওই ফোনে যে সিম কার্ড রয়েছে তার তথ্যও ফেক, আর এটা হওয়া একদমই স্বাভাবিক। তবে পরবর্তী ভিকটিম কে হতে যাচ্ছে সেটা কিলারের কল পাওয়ার পরই হয়তোবা জানা যাবে, যে জন্য তেজাসরা পুরো টিম নিয়ে সেই সেফ হাউসে চলে যায়। আর কিলারের কল করার আগেই তারা কলটির লোকেশন ট্রেস করার জন্য যত রকম ব্যবস্থা করতে হয় সব কিছু সেট আপ করে কলের অপেক্ষা করতে শুরু করে। ঠিক 12টা বাজতেই কিলারের কল আসে। কিলার তার ভয়েস পরিবর্তন করে তারপর কথা বলছে। কিলার প্রথমেই জিনাতকে বলে যে আজকে দিনের জন্য সে অনেক অপেক্ষা করছিল। সে জিনাতের খুনের কাহিনী জেনে সেখান থেকে ইন্সপায়ার হয়ে খুনগুলো করছে। জিনাতের কথা, তার মানে তুমি আমার মতো শুধু খারাপ ব্যক্তিদেরকে খুন করছো, সমাজের ভালো করছো, তাই তো? 4 জনকে তো খুন করেছো, 5ম কাকে খুন করবে সিলেক্ট করেছো? কিলার বলে, এখনো পর্যন্ত ঠিক করিনি, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো। তবে জিনাত জানতে চায় তুমি তোমার শিকারকে কিভাবে খুঁজে বের করো। কিলার তখন জানায় সে তার শিকারকে খুব কাছে থেকে অবজার্ভ করে, তাদের সাথে মিশে। কারণ এখনকার সময়ে সবাই সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে শো অফ করে, তার পিছনে অন্য ব্যক্তিত্ব লুকিয়ে থাকে। তাই কিলারের কথা আমি প্রত্যেকের সাথে দেখা করি, তাদেরকে খুব কাছে থেকে বোঝার চেষ্টা করি, এরপর ডিসাইড করি তার মরা উচিত না উচিত না। সাথে এটা বলে সে শুধুমাত্র পুরুষদেরকে সিলেক্ট করে, আর তার 5ম ভিকটিম মরবে কিনা সেটা আজ রাতে সে ডিসাইড করবে। কথা বলার সময় হানিয়া অনেক চেষ্টা করেও কোনোভাবে ট্রেস করতে পারছিল না, কারণ ও ভিওআইপি অ্যাড্রেস ব্যবহার করছিল। কিলার কল কাটার পর জিনাত বলছিল ওর সাথে কথা বলে আমার মনে হচ্ছে ও কোনো মেয়ে হবে। তেজাসের কথা আমরা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ এবং সবকিছু পর্যবেক্ষণ করে যতটুকু বুঝতে পারছি এটা কোনো পুরুষের কাজ। অন্যের কথা গেও তো হতে পারে। জিনাতের কথা যাই হোক না কেন, ও আমার মতো অ্যাঙ্গেল থেকে খুন করছে না, কারণ জিনাত যাদেরকে খুন করত জিনাত তাদেরকে পার্সোনালি জানতো না। জিনাত তাদের ক্রাইম সম্পর্কে জানার পর তাদেরকে খুন করত, সেটা সমাজের ভালোর জন্য বা অন্যের ভালোর জন্য। আর এই খুনি যে খুনগুলো করছে সে ওই ব্যক্তিদের খুব কাছে থেকে অবজার্ভ করে তারপর খুন করছে, মানে তাকে পার্সোনালি জানে। তাই জিনাতের ধারণা এই খুনি নিজের ব্যক্তিগত কারণে খুনগুলো করছে। হতে পারে ওই ভিকটিমরা তাকে কষ্ট দিয়েছে বা তার ক্ষতি করেছে, এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য খুনগুলো করছে। তবে এখন কিছুই করার নেই, 5ম ভিকটিমের খুন হওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। কাজ শেষে সবাই বের হয়ে গেলেও তেজাস অরুণের কাছে অনুমতি নিয়ে আবার জিনাতের সাথে কথা বলতে আসে। তেজাস জিনাতের কাছে হোসের বলা সিক্রেটের বিষয়ে জানতে চায়, যে এটাই কি আপনার সিক্রেট ছিল? মানে তেজাস যে জিনাতের ছেলে এই বিষয়টার কথা বলছে। জিনাতও স্বীকার করে, এমনকি জিনাত এটাও বলে ওই সময় হোসকে দিয়েই তেজাসের সম্পর্কে সকল তথ্য তারা নিয়েছিল, কিন্তু হোস কোনোভাবে সত্যিটা জেনে গিয়েছিল। আর জিনাত কখনোই চাচ্ছিল না এই বিষয়টা সবাই জেনে যাক, এই জন্য জিনাত হোসকে সরিয়ে দিতে ওই কাজটি করেছিল। কারণ জিনাতের কথা,
ওই সময় আমি অন্যের জন্য খুন করেছি। আমার সন্তানের জন্য হয়তো আমি কিছু করতে পারিনি, কিন্তু এখন আমার সন্তানকে রক্ষা করতে আমাকে আরও খুন করতে হলে আমি করব। তেজাস অ্যালেক্সের বিষয়টা শেয়ার করে যে অ্যালেক্স আপনার সাথে দেখা করতে চায়। যদিও জিনাত মনে করছিল অ্যালেক্সের বাবা জোসেফকে সেই মেরেছে, এটা জানার পর অ্যালেক্স হয়তো তাকে ঘৃণা করবে, কিন্তু তেজাসের কাছে যখন জানতে পারে অ্যালেক্স এখনও পর্যন্ত তাকে তার মায়ের মতো করেই ভালোবাসে, তাই আগামীকাল অ্যালেক্সকে নিয়ে আসতে বলে। সাথে সাথে তেজাস অ্যালেক্সকেও জানিয়ে দেয় অ্যালেক্সও তাই আগামীকাল অপেক্ষা করছে। এদিকে তেজাস সন্ধ্যার পর থেকে তার টিম নিয়ে অপেক্ষা করছে, কারণ কিলার বলেছিল পরবর্তী টার্গেটকে সে আজকে সিলেক্ট করবে, কারণ কিলার স্পষ্ট করে বলেছে তার টার্গেটকে সে খুন করবে কিনা আজই ডিসাইড করবে। আর এই কিলার সাধারণত রাতের বেলা খুন করে। আবার হানিও জানায় জাইলোকম টেকনোলজির যত স্টাফ ছিল ওই সময় কাজ করেছিল সবার তথ্য নিয়েছে, কারোরই কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এইভাবে সারা রাত কেটে যায়। সকাল পর্যন্ত তাদের কাছে 5টি খুনের তথ্য এসেছে, কিন্তু এর মধ্যে শ্বাসরোধ করে হত্যা করার কোনো তথ্যই আসেনি। তার মানে কিলার এখন পর্যন্ত খুন করেনি। এই জন্য তেজাস বাড়িতে ফিরে আসে, কারণ অ্যালেক্সকে জিনাদের কাছে নিয়ে যাবে। তানভিও তার সেলুনের উদ্দেশ্যে বের হয়ে গেলে অ্যালেক্সকে পিক করতে অ্যালেক্সের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, সাথে কল করে দ্রুত রেডি হতেও বলে। তবে এর মধ্যে অ্যালেক্সের দরজায় কেউ নক করে। অ্যালেক্স তাকে দেখা মাত্রই ভিতরে নিয়ে যায়। অ্যালেক্স তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো আমি জানি তুমি আপসেট, কিন্তু এখন তোমার সাথে কথা বলার আমার সময় নেই, আমার এক জায়গায় যেতে হবে, আমি পরে তোমার সাথে কথা বলবো। অ্যালেক্স এটা বলে রেডি হতে যাচ্ছিল, ঠিক তখনই ওই ব্যক্তিটি হাতে হ্যান্ডগ্লাস পরে নাইলনের সেই রশি বের করে অ্যালেক্সের গলায় পেঁচিয়ে অ্যালেক্সকে শ্বাসরোধ করে হত্যা করে। আর এরপর তেজাস অ্যালেক্সকে পিক করতে এসে ঘরের মধ্যে ঢুকেই অ্যালেক্সের ডেড বডিটি ঠিক একইভাবে দেখতে পায় যেভাবে ওই সিরিয়াল কিলার বডিগুলো রেখে যায়। তার মানে এই হত্যাকাণ্ড ওই সিরিয়াল কিলারের কাজ। এরপর ধর্মীয় রীতিতে অ্যালেক্সের সৎকার করা হয়। ওই সময় কিলার বলেছিল 5ম খুন করার পর সে কল করবে, তাই এখন কিলারের কলের অপেক্ষায় সবাই বসে আছে। কিলারের কলও আসে, সাথে কিলার বলে, আমি আগে যে 4 জনকে খুন করেছি তাদের মতো অ্যালেক্সের আসল চেহারা আমি গতকাল রাতেই জানতে পেরেছি। ও সত্যিকারের ভালোবাসার যোগ্য ছিল না। কিলারের সাথে কথা বলে জিনাত স্পষ্টই বুঝতে পারছিল কিলার ভালোবাসায় ধোঁকা খেয়ে কাজগুলো করছে। এই জন্য জিনাত কিলারকে ধরতে, কিলার সম্পর্কে জানতে কিলারকে বলে, তুমি খুনগুলো করে যেমন মজা নিচ্ছ, আমি আবার এসব এক্সপিরিয়েন্স করতে চাই। 25 বছর আগে আমি খুন করেছি, তোমার কথা আমার মন পড়ছে না, আমি নিজে চোখে দেখতে চাই। আমি আবারও নিজের চোখে দেখতে চাই কিভাবে এই শয়তানরা আস্তে আস্তে মারা যায়। ওদের চোখের সেই ভয়টা আমি দেখতে চাই। আমার জন্য তো এতটুকু তুমি করতে পারো, তাই না? কিলার জিনাতের কথা রাজি হয়ে যায় এবং বল, ঠিক আছে ম্যাডাম, আমি সব কিছু প্রস্তুত করে আপনাকে কল করব। সিন চলে যায় পরবর্তী দিন। কিলার তার দেয়া কথা মতো সব অ্যারেঞ্জমেন্ট করে ভিডিও কল করে, আর এখানে দেখা যায় সে আজ একজন ডেন্টিস্টকে খুন করতে যাচ্ছে। কিলার লাইভ ভিডিওতে সব কিছু দেখাচ্ছিল। ভিকটিমের মুখে টেপ দিয়ে রাখার কারণে তার ফেসটা রেকগনিশন করা যাচ্ছিল না। তবে তেজাস লক্ষ্য করে পিছের দেয়ালে বেশ কিছু সার্টিফিকেট লাগানো রয়েছে, আর ওই সার্টিফিকেটগুলো জুম করে ওই জায়গার লোকেশন বের করা হয়, যেটা এখান থেকে 10 মিনিটের দূরত্ব। তাই তেজাস জিনাতকে এই কিলারকে 10 মিনিট এঙ্গেজ রাখতে বলে টিম নিয়ে ওই লোকেশনের উদ্দেশ্যে বের হয়ে যায়। আর সৌভাগ্যবশত ওই ব্যক্তিকে খুন করার আগেই তেজাসটা সেখানে পৌঁছেও যায়। কিলার শব্দ পেয়ে পাশের জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। তেজাস তখনও তাকে ফলো করে যাচ্ছিল। তবে একটা পর্যায়ে গিয়ে কিলার হঠাৎ করে হারিয়ে যায়। তেজাস যখন তাকে খুঁজতে যাবে তখনই সে পিছের থেকে তেজাসের মাথায় আঘাত করে। কিলার তখনও ভিডিও কলের মাধ্যমে জিনাতকে সব কিছুই দেখাচ্ছে। এরপর অন্য সদস্যরা এসে তেজাসকে হসপিটালে নিয়ে যায়। তবে খুব একটা ক্ষতি হয়নি, মাইনর একটা ইনজুরি হয়েছে। তেজাস কমিশনারকে কল করে জানায় যে আমি এখন সুস্থ আছি, কিন্তু তেজাসের একটাই প্রশ্ন, ও তো ইচ্ছা করলে আমাকে খুন করতে পারত, কেন আমাকে ছেড়ে দিল? অরুণ বলে, তুমি আপাতত রেস্ট করো, পরে আমরা দেখব। তেজাস জিনাতকে কল করে কথা বলে, তাকেও জানায় ভিকটিম ডক্টর মাহেন্দ্র বেঁচে গেছে, তার জ্ঞান ফিরলে হয়তোবা কিলার সম্পর্কে তারা তথ্য নিতে পারবে। সাথে জিনাত জানায়, আমি এখন জেনে গেছি এই কপিক্যাট কিলারটা কে। জিনাত সকালের ভিডিওর কথা বলে, যা আমরা যখন একসাথে ভিডিও দেখছিলাম, কিলার যখন ক্যামেরা সেট আপ করছিল তখন গুনগুন করে একটা গান গাইছিল। ঠিক একই গান আমার এক ভিকটিমকে খুন করার সময় আমি গিয়েছিলাম। ওই সময় ভিকটিমের চোখ খোলা রাখতে আমার 2 ঘন্টা পর্যন্ত ভিকটিমের পাশে বসে অপেক্ষা করতে হতো। আমি এক একটা ভিকটিমের বাড়িতে এক একটা গান গিয়ে সময় কাটাতাম। কখনো আমি একটি গান 2 বার রিপিট করিনি। আর এই গানটি জিনাত সুহাসের বাবাকে খুন করতে গিয়ে সেখানে গিয়েছিল। তাই জিনাতের ধারণা ওই দিন হয়তোবা সুহাস আমাকে দেখেছিল, তাই সুহাসই এই কিলার হতে পারে। তবে সুহাসের সম্পর্কে তথ্য নিতে গিয়ে জানা যায় আজ থেকে 8 বছর আগে সুহাস তার মাকে পুনের একটি ওল্ড এজ হোমে রেখে চলে গিয়েছিল। এরপর কখনই এখানে দেখা করতে আসেনি। সুহাসের মার আবার লাস্ট রিসোর্ট ডাইমেনশিয়া। সে ইদানিং মানুষের সাথে খুব কম কথা বলে। তবে আজ খাবার পর একটি পান চেয়েছিল।
এই জন্য সেখানে দায়িত্বরত ব্যক্তিটি তেজাসের হাতে পানটি দিয়ে সুহাসের মায়ের সাথে কথা বলতে বলে। পান দেখে সুহাসের মা খুবই খুশি, আর তেজাসকে দেখে সে সুহাস মনে করে নেয়, কারণ যে বলেছিলাম তার ডাইমেনশিয়া। সুহাসের মা তেজাসকে এখনও সেই ছোট্ট সুহাস মনে করছিল, তাই বলছিল এসেছে যখন খাবার খেয়ে যাস, তোর বাবা পূজা করতে গেছে, ফিরে আসার আগে খেয়ে চলে যা। সে পূজা করার সময় ভগবানের কাছে প্রার্থনা করে তুই যেন ডলের সাথে খেলা বন্ধ করে দিস, এই জন্যে পূজার পর তোকে মারধর করে। আর এরপরে সামনে আসে সুহাসের রহস্য। এখানে আমরা জানতে পারি সুহাসের ছোটবেলা থেকেই তার মধ্যে একটা মেয়েলি মানসিকতা ছিল, মানে সুহাস ছেলে হলেও তার মানসিকতা ছিল মেয়েদের মতো। এই জন্য ছোট থেকে সে মেয়েদের মতো করে স্বাস্থ্য, মেয়েদের মতো পোশাক পরার চেষ্টা করত, আর এই বিষয় নিয়ে সুহাসের বাবা সবসময় তাকে মারধর করত। এর মধ্যে ডক্টর মহেন্দ্রের জ্ঞান ফিরে আসলে তেজাসরা সোজা হসপিটালে গিয়ে মহেন্দ্রের সাথে দেখা করে। মহেন্দ্র জানা 1 মাস আগে শেফালি নামে একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। লম্বা মেয়ে, লম্বা চুল, দেখতেও খুব সুন্দরী ছিল, সব দিক দিয়ে পারফেক্ট ছিল। ওর মধ্যে একটা ইনোসেন্স ভাব ছিল, ট্রু লাভে বিশ্বাস করত। আমরা একসাথে অনেক কথা বলেছিলাম, শেষমেশ ও আমার সাথে আমার ঘর পর্যন্ত এসেছিল। তবে যখনই আমরা ভিতরে প্রবেশ করি তখনই ও রুমের সবগুলো লাইট বন্ধ করে দেয়। আমার প্রথমে মনে হচ্ছিল ও হয়তোবা লজ্জাবোধ করছে। এরপর আমরা একে অন্যকে কিস শুরু করি, আর এরপর আমি যখন ওর লর বডিতে স্পর্শ করি তখন আমি একটু ভিন্নতা অনুভব করি। অ্যাজ এ ডক্টর আমার আর বুঝতে 1 মুহূর্ত সময় লাগেনি ও ন্যাচারাল মেয়ে নয়, ও অপারেশন করে ওর সেক্স পরিবর্তন করেছে। আর এটা জানার পর থেকে ওর উপর থেকে আমার ইন্টারেস্ট একদম চলে গিয়েছিল। ও হয়তো বা আমার কোনো বিহেভিয়ারের কারণে বা আমার শব্দে ধারণা করেছিল যে আমি হয়তো বা কিছু একটা নোটিস করতে পেরেছি, যে জন্য আমি ওকে বাড়িতে ড্রপ করার কথা বললেও ও কাঁদতে কাঁদতে একাই চলে গিয়েছিল। আর ওই দিনের পর আজই ওকে আমি প্রথম দেখেছি। মহেন্দ্রের থেকে সবকিছু জানার পর সবাই সেফ হাউসে একসাথে বসে। ওনার কথা আমরা কত কিছু চিন্তা করেছি, আমরা কখনো এমনটা চিন্তাই করিনি। এতক্ষণ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে স্পষ্ট প্রমাণ হচ্ছে এই কিলার অন্য কেউ নয়, সুহাস, যে একসময় পুরুষ ছিল, পরবর্তীতে অপারেশনের মাধ্যমে তার সেক্স পরিবর্তন করে নিজেকে নারীতে রূপান্তর করেছে। ও পুরুষদেরকে টার্গেট করে তাদের কাছে থেকে তাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করেছে, আর ফ্ল্যাটে গিয়ে লাইট বন্ধ রেখেছে এই জন্য যাতে কেউ সত্যিটা না জানতে পারে। কিন্তু প্রত্যেকবারই যখন কোনো পুরুষের সাথে এমনটা করতে গিয়েছে তখনই সত্যিটা প্রকাশ পাওয়ায় ওকে তারা দূরে ঠেলে দিয়েছে, আর ওই ব্যক্তিরাই ওর ভিকটিমে পরিণত হয়েছে, যে জন্য প্রত্যেকটা ভিকটিমই পুরুষ। জিনা তো বলে ও ফোনে ট্রু লাভের কথা বারবার বলছিল, তার মানে ও ট্রু লাভ খুঁজছিল, যে ওকে সত্যিকারে ভালোবাসবে। ও মনে থেকে হয়তোবা সত্যিকারে ভালোবেসে তার সাথে গিয়েছে ঠিকই, কিন্তু ওর সম্পর্কে জানার পর তার মধ্যে সত্যিকার ভালোবাসার খুঁজে পায়নি, এই জন্যই তাদেরকে টার্গেট করে খুন করেছে। জিনাত এটাও বলে ছোটবেলা থেকে ওর সাথে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাবিউজই না, ওকে মেন্টাল অ্যাবিউজও করা হয়েছিল। আর ধীরে ধীরে ও যখন বড় হয়েছে তখন নিজেও একটা স্ট্রাগল করেছে, বারবার মানুষের কাছে ধোঁকা খেয়েছে, আর সেখান থেকে ওর সাইকো মনোভাবটা তৈরি। কথার মধ্যেই সুহাসের কল আসে। মূলত আজ যে ঘটনাটা ঘটেছে সেজন্য সুহাস স্পষ্টই বুঝতে পারছে সুহাস যাকে তার গুরু হিসেবে ধরে নিয়েছিল, মানে জিনান, সেই ইচ্ছা করেই সুহাসকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আর এই বিষয়টা সুহাস কিছুতেই মেনে নিতে পারছে না। তার কথা আমি তো আপনার জন্য সব করছি, তারপর আপনি কেন আমার সাথে এটা করলেন? জিনাত সুহাসকে এটাও বুঝিয়ে দেয় যে আমরা জেনে গেছি তুমি সুহাস। সুহাসের কথা আমি এখন সুহাস নই, আমি এখন শেফালিতে রূপান্তরিত হয়েছি। জিনাত সুহাসকে এটানো বোঝানোর চেষ্টা করে আমি যেটাই করেছি ভালোবাসার জন্য করেছি, তুমি তো ভালোবাসার জন্য সব করছো। আমি আমার ছেলেকে ভালোবেসে আমার ছেলের জন্য আমি এটা করেছি। সুহাসের কথা আপনার ছেলে থেকে কয়েক গুণ বেশি আমি আপনাকে ভালোবাসি। তখনই জিনাত বলে ওঠে একজন ইনোসেন্টের ভালোবাসা আর একজন মনস্টার ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, সেটা হয়তো তুমি বুঝতে পারবে না। আর এই কথা শুনেই সুহাস একদম উত্তেজিত হয়ে যায়। সুহাসের কথা যে আমি আপনার জন্য এত কিছু করলাম, সেই আজ আমি আপনার কাছে মনস্টার হয়ে গেলাম। যে আমি আপনার ছেলের জীবনটা ভালোবাসায় ভরিয়ে দিলাম, সেই আপনি আমাকে আজ এসব বলছেন? আপনার জন্যই আমি আপনার পরিবারকে একত্র করেছি। আজ আপনার ছেলে তেজাতে খুশি আছে, তার পিছনে আমারই অবদান আছে। আমি সব কিছু আপনার জন্যই করেছিলাম, কিন্তু আজ যেহেতু আপনার আসল চেহারা আমি দেখে গেলাম, আপনার কাছে আমার যেহেতু কোনো মূল্য নেই, আমি যেহেতু মনস্টার, এখন আমি সব কিছু শেষ করে ফেলব বলে সে কল কেটে দেয়। আর সুহাসের এই কথাটা শোনার পর জিনা তেজাসের কাছে জানতে চায় তোমার জীবনে ভালোবাসা পাইয়ে দেওয়ার জন্য ওরই অবদান আছে, ওই তোমার জন্য সব কিছু করেছে। তার মানে ও খুব কাছে থেকে তোমার উপর নজর রাখছে, তোমার কাছের কেউ হতে পারে। তোমাকে সব থেকে বেশি খুশি কে দেয়? তেজাস তখন তানভীর কথা বলে। জিনাত জানতে চায় তানভীকে তোমার সাথে কে পরিচয় করে দিয়েছিল? ঠিক তখনই তেজাসের মনে পড়ে তানভীকে তো দিব্যা পরিচয় করে দিয়েছিল, আর দিব্যার জন্যই তানভীর আর তেজাসের বিয়েটা হয়েছে। এতে করে তেজাসের আর বুঝতে বাকি থাকে না এই সুহাস অন্য কেউ নয়, দিব্যা। আর এরপরে আমাদের
সুহাসের দিব্যা হওয়ার পিছের গল্পটি দেখানো হয়। ওই সময় সুহাসের বাবা তার উপর বিভিন্নভাবে নির্যাতন করত, কিন্তু জিনাত যখন সুহাসের বাবাকে হত্যা করল তারপর থেকে সুহাসের মুখে আবার হাসি ফুটে উঠেছিল। তবে সেই হাসিটা বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিন পর জিনাতকে পুলিশ অ্যারেস্ট করার পর জিনাতের বাবা সবাইকে জানিয়ে দেয় জিনাত একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তারা এখান থেকে শিফট করছে। এটা জানার পর সুহাস অনেক কেঁদেছিল। তবে আজ থেকে ঠিক 8 বছর আগে সুহাস তার মাকে পুনের ওই ওল্ড এজ হোমে রেখে সে তার স্বপ্ন বাস্তবায়ন করতে, মানে ছেলে থেকে মেয়ে হতে ট্রিটমেন্ট নিতে শুরু করে। তার এই ট্রিটমেন্টটা 18 মাস মেয়াদী একটি ট্রিটমেন্ট ছিল, যার শেষটা হয়েছিল ভ্যাজিনোপ্লাস্টির মাধ্যমে। আর এর মধ্যে দিয়েই সুহাস দিব্যাতে পরিণত হয়েছিল। এদিকে তেজা যখন স্পষ্ট বুঝতে পারছে এটা দিব্যা, তাই তেজাস সাথে সাথে তানভীকে কল করে। তানভী তখন ঘুমিয়েছিল। তবে তেজাসের কল রিসিভ করার আগেই দিব্যা এসে পড়ে। দিব্যা তানভীকে বলে সে পার্স ফেলে গেছে। তানভী বলছিল তোর চা ফেলে গেছিস, তুই নিয়ে যা, আমি ঘুমাতে যাচ্ছি। তবে শোয়ার আগেই তেজার কল দেখে রিসিভ করতেই তেজা তানভীকে বলে দিব্যা এলে দরজা খুলবে না, কারণ দিব্যা সে কপিকাট কিলার। কিন্তু এতক্ষণ অনেক দেরি হয়ে গেছে। দিব্যা তানভীকে সেন্সলেস করে সেখান থেকে নিয়ে যায়। এরপর তেজাস বাড়িতে ফিরে দেখে এতক্ষণে দিব্যা তানভীকে নিয়ে চলে গেছে। শুরু হয় তানভীকে খোঁজার মিশন, কিন্তু কোনোভাবেই দিব্যাকে ট্রেস করা যাচ্ছিল না। সিন চলে যায় পরদিন সকালে। তানভীর জ্ঞান ফিরতেই তানভী বারবার জানতে চাচ্ছিল দিব্যা আমাকে সত্যি করে বল, তেজাস যেটা বলেছে সেটা মিথ্যা, তুই কিলার না। দিব্যার কথা আমি সেই কিলার, আর তোর শাশুড়ির অনুপ্রেরণায় আমি কিলার হয়েছি। সেই আমাকে নতুন জীবন দিয়েছিল, আজ সেই আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। সবাই যেমন আমাকে ধোকা দিয়েছে, শেষ পর্যন্ত সেও আমাকে আজ ধোকা দিল। আর এরপর দিব্যা তার সুহাস থেকে দিব্যা হওয়ার গল্পটা তানভীর সাথে শেয়ার করে। তানভীর কথা, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমার ক্ষতি করিনি, তুমি কেন আমার সাথে এমনটা করতে যাচ্ছ? দিব্যা আবার জিনাতকে কল করে, আর এবার জিনাত দিব্যাকে নাম ধরে ডাকে। এতে করে দিব্যাও বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তাই আর কোনো রকম ভয়েস চেঞ্জ না করে তার অরিজিনাল কণ্ঠে কথা বলে। দিব্যার কথা এতক্ষণ পর্যন্ত তো সব সত্যিটা জেনেই গেছেন। জিনাতের কথা সব কিছু কই জানলাম, এখন অনেক কিছু জানা বাকি। তোমার সাথে দেখা করে সামনাসামনি বসে অনেক কিছু জানতে হবে। দিব্যা মূলত তানভীকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু জিনাতের কথা, তুমি যা কিছু করেছিলে আমার জন্য করেছিলে, আবার আমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছি, রাগটা তো আমার উপর। তানভীর বদলে তুমি আমাকে নিয়ে যাও, আমার সাথে যা কিছু করো। জিনাতের প্রস্তাবে দিব্যা রাজি হয়ে যায়। তবে তানভীকে কোথায় আর কীভাবে এক্সচেঞ্জ করবে দিব্যা পরে কল করে জানিয়ে দিতে চায়। জিনাতের কথা, তার জীবন তো সে পার করে ফেলেছে, এখন তানভীকে বাঁচানো তার জরুরি। কিছুক্ষণের মধ্যে দিব্যা একটি শপিং মলের লোকেশন দিলে তেজাস আর জিনাতের পায়ে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে জিনাতকে যেখানে নিয়ে যাওয়া হয় ট্র্যাক করতে পারে। আবার অপারেশনটি এখনও পর্যন্ত আন্ডার কভার, এই জন্য অরুণও খুব বেশি ব্যাকআপ দিতে পারছে না। আপাতত টিমের যে সদস্যরা ছিল সবাই কাজে নেমে পড়ে। জিনাতকে ওই শপিং মলে নিয়ে যাওয়া হয়। তবে দিব্যা শপিং মলের ভিতর থেকে কল করে বলে তেজাস আর জিনাত ছাড়া টিমের আর কোনো সদস্য যেন উপর না আসে। এই জন্য তেজাস অন্য সদস্যদেরকে ভিন্ন ভিন্ন রাস্তায় ভিন্ন ভিন্ন ফ্লোর গিয়ে অবস্থান নিতে বলে। কথা মতো তেজাস জিনাতকে নিয়ে ভিতরে যাওয়ার পর দিব্যা কল করে ফোনটি জিনাতকে দিতে বলে, মানে বাকি রাস্তা জিনাতকে যেতে হবে, তেজাস যেতে পারবে না। দিব্যা খুবই কৌশলে জিনাতকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে মলের বিভিন্ন স্টোর ঘুরিয়ে ঘুরিয়ে পিছের দিকের এক্সিট দিয়ে চতুর্থ তলার পার্কিং লটে নিয়ে যায়, যেখানে সে গাড়ির মধ্যে তানভীকে আটকে রেখেছিল। জিনাত আসার পর জিনাতের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তানভীকে ছেড়ে দেয়। এতক্ষণে জিপিএস ট্র্যাকার দিয়ে ট্র্যাক করে করে তেজাসরাও পার্কিং লটের চতুর্থতলায় পৌঁছে যায়। কিন্তু দিব্যাকে ধরার আগে দিব্যা কার নিয়ে বের হয়ে গিয়েছে, তাই তেজাস নিচে যারা আছে তাদেরকে গেটের সামনে অবস্থান নিতে বলে। কিন্তু সবাই অবস্থান নিয়েছিল গাড়ি যেদিক দিয়ে ওঠানামা করে সেদিকে। দিব্যা চালাকে ওর এলিভেটর দিয়ে নেমে যায়, যে জন্য তারা আর ধরতে পারেনি। আর কিছু দূর যাওয়ার পরই জিনাতের পায়ে যে জিপিএস ট্র্যাকার ছিল সেটা খুলে ফেলে দিয়ে যায়, এই জন্য বাকি রাস্তা ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। তেজাস তানভীর কাছেও জানতে চাচ্ছিল তোমাকেও কোথায় নিয়ে গিয়েছিল তুমি বলতে পারবে? তানভী বলে আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে খুব নীরব একটি জায়গা যেখানে কোনোরকম কোনো শব্দ নেই, আইসোলেটেড বিল্ডিং। তানভী ভালো করে মনে করে জাইলোকম টেকনোলজি সম্পর্কে জানতে চায় যে এরকম কোনো কোম্পানি আছে। তেজাসের কথা কেন? তানভী বলে ও আমাকে যেখানে নিয়ে গিয়েছিল সেখানে আমি কয়েকটি কার্টুন বা সেখানে জিনিসপত্র মগ সব কিছুর সাথে এই লেখাটি দেখতে পেয়েছিলাম। এতে করে তেজাস ধারণা করে জাইলোকন টেকনোলজির সাথে দিব্যার কোনো কানেকশন নিশ্চয় আছে। তাই সাথে সাথে হানিয়াকে দিব্যার লাইফের সকল ডিটেলস বের করতে বলে। এদিকে দিব্যা জিনাতকে তার আস্তানে নিয়ে গিয়েছে। দিব্যা জিনাতকে এটাও বলে যেদিন আপনার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কথা জানতে পারলাম আমি অনেক কান্না করেছিলাম। যে রাতে আপনি আমার বাবাকে মেরেছিলেন আমি সব স্পষ্ট দেখেছিলাম। এরপর জিনাত দিব্যার কাছে তার জীবনে ঘটে যাওয়া সব কিছু জানতে চায়। জিনাত বলে আমি তো সুহাস কখনো ছিলামই না, একটা পুরুষের বডিতে বসবাস করছিলাম।
কয়েক বছরের প্রচেষ্টার পর শেষ পর্যন্ত আমি দিব্যা হতে পারি। এরপর দিব্যা মুম্বাইতে একটি চাকরি নেয়। সেখান থেকে তানভীর সাথে পরিচয় হয়। তানভী তার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। এরপর কয়েকজন ছেলে দিব্যার প্রতি ইন্টারেস্ট দেখাতে শুরু করে। ওই সময় দিব্যা চাইলকম টেকনোলজিতে চাকরি নিয়েছিল। আর কোর্টের ওই নথিপত্রগুলো ডিজিটালাইজ করার কন্ট্রাক্ট তাদের কোম্পানি পাওয়ায় দিব্যার কাছেও বেশ কিছু ফাইল এসেছিল। তবে ওই ফাইলগুলো ডিজিটালাইজ করার সময় দিব্যা জিনাতের ফাইলটি দেখতে পায়। যে দিব্যা এতদিন জেনে এসেছিল 25 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে জিনাতের মৃত্যু হয়েছে, সেই দিব্যায় এখন ওই ফাইলটি পাওয়ার পর জানতে পারল যে মিসেস দেশপান্ডে তার জীবন পরিবর্তন করেছিল সে এখন হায়দ্রাবাদ জেলে জিনাত নামে কারাবাস করছে। যে মানুষটা তার জীবনটা পরিবর্তন করলো সেই মানুষটা এখনো বেঁচে আছে জানতে পেরে দিব্যা হায়দ্রাবাদ জেলে জিনাতের সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে জিনাত কারোর সাথে দেখা করে না। তাই সেখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনকে টাকা দিলে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন জিনাতের সাইকিয়াট্রিক অ্যাভ্যালুয়েশন রিপোর্ট দিয়েছিল, যেটা রিসেন্টলি হয়েছিল। আর এই জিনিসটা খুব গোপনীয় জিনিস, যেটা পুলিশের কাছে থাকারও কথা নয়। কারণ একজন অপরাধী কিভাবে অপরাধ করে, তার মোটিভ, তার প্যাটার্ন সবকিছু এই সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশনের মধ্যে থাকে, যেটা অন্য একজন ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করতেও সাহায্য করে। আর ওই সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন রিপোর্ট পড়ার পর দিব্যা জিনাতের সকল সিক্রেট সম্পর্কে জানতে পারে। দিব্যা স্পষ্ট বুঝতে পারে মিসেস দেশপান্ডে জিনাত কিভাবে তৈরি হয়েছিল। দিব্যা ওই সময় ডিসাইড করেছিল জিনাতের সাথে দেখা করতে পারুক আর না পারুক, জিনাতের পরিবারের জন্য সে কিছু করবে। দিব্যা তথ্য নিয়ে জানতে পারে আজবা প্রতি সপ্তাহে সিদ্ধিবিনায়ক ভিজিট করে। দিব্যাও সেই দিনগুলোতে সেখানে ভিজিট করতে শুরু করে। ধীরে ধীরে আজবার সাথে পরিচয় হয়, আর এরপর তেজাসের সাথে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আর পরবর্তীতে দিব্যাই তেজাসকে তানভীর সাথে পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে তানভীর তেজাসের ভালোবাসা এবং বিয়ে। আবার তানভীর স্বপ্ন ছিল একটি সেলুন খুলবে, তাই দিব্যা তার মায়ের গহনা বিক্রি করার টাকা এবং সেভিংস দিয়ে তানভীকে সেলুন খুলতে সহযোগিতা করেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল। এর মধ্যে একদিন জাইলোকন টেকনোলজির সুনীল গুপ্তা নামে ওই ছেলেটি দিব্যার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। ধীরে ধীরে সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়। যদিও দিব্যার বডিটা মেয়েতে রূপান্তরিত হয়েছিল, কিন্তু দিব্যার মধ্যে কনফিডেন্সের একটা অভাব ছিল। অবশেষে সকল জড়তা কাটিয়ে দিব্যা সুনীলের ফ্ল্যাটে চলে যায়। তবে ফিজিক্যাল রিলেশনে যাওয়ার আগে দিব্যা সুনীলকে সত্যিটা জানায় যে আসলে সে একসময় সুহাস ছিল, এখন দিব্যাতে পরিণত হয়েছে। আর এটা জানার পর সুনীল কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। সুনীল দিব্যাকে মেরে তার নাক মুখ ফাটিয়ে তার তলপেটে লাথি মেরে মেরে তাকে একদম অস্ত করে ফেলে। আর ওই সময় সুনীলের মার খেয়ে সবেমাত্র দিব্যা যে সার্জারি করে এসেছিল, তার এত বছরের স্বপ্ন, এত বছরের কষ্ট মুহূর্তেই তার সার্জারিটি একদম ড্যামেজ হয়ে যায়। দিব্যা এরপর নিজের জীবন নিতে বহুবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আর এরপর জিনাতকে তার মসিয়া মনে করে জিনাতের পথে হাঁটতে শুরু করেছে। আর এই জন্য সুনীল গুপ্তই ছিল দিব্যার প্রথম টার্গেট। এরপর দিব্যার ট্রু লাভের খোঁজে বিভিন্ন পাবে ঘুরে বেড়াতো, বিভিন্ন ছেলেদের সাথে কথা হতো, তাদেরকে বোঝার চেষ্টা করত। কিন্তু প্রত্যেকবারই যখনই তার সত্যটা সামনে এসেছে, সবাই তাকে ইগনোর করার চেষ্টা করেছে, তাকে দূরে সরিয়ে দিয়েছে। আর এই জন্যই দিব্যা ওই সকল ব্যক্তিকে খুন করেছে। অন্যদিকে তেজাসরাও দিব্যার সম্পর্কে সব তথ্য বের করে ফেলেছে। আর এদিকে দিব্যার পুরো লাইফ স্টোরি শুনে জিনাত দিব্যাকে বলে, তুমি আমাকে তোমার মসিয়া বলছো, 25 বছর আগে তোমাকে আমি সহযোগিতা করেছিলাম, এখন আমার একটি কাজের জন্য তোমাকে সাহায্য করতে হবে। এদিকে হানিয়া চাইনাকল টেকনোলজির পুরাতন একটি স্টাফ কোয়ার্টার খুঁজে পায়, যেটা অনেকদিন যাবৎ অ্যাবান্ডন পড়ে আছে। তেজাস ধারণা করে দিব্যা হয়তো বা ওই জায়গাতে আছে। এই জন্য পুরো টিম নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যায়। জিনাত ওইদিকে দিব্যাকে বলছিল, তুমি বলছো তুমি আমার সাইকিয়াট্রিক ফাইল পড়েছো, তাহলে তো তোমার নিশ্চয় জানার কথা আমার শেষে একটি হিসাব নিকাশ বাকি আছে, তাই তোমাকে এখন সহযোগিতা করতে হবে। এর মধ্যে তেজাসদের টিমও পৌঁছে যায়। তবে তেজাসরা যখনই উপরের তালাতে দিব্যাতে ধরতে যাবে, হঠাৎ করে দিব্যার সামনে এসে নিজে পালানোর নাটক করে তেজাসদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। তেজাসও দিব্যাকে থামাতে শেষ পর্যন্ত দিব্যার পিঠে গুলি করতে বাধ্য হয়। তবে কাছে যাওয়ার পরই তেজাস জানতে পারে শুধুমাত্র জিনাতকে এখান থেকে পালানোর সুযোগ করে দিতেই দিব্যা এই কাজটি করেছে। আর এই সুযোগে জিনাত এখান থেকে বের হয়ে চলে গেছে। এতে করে তেজাসরা ধারণা করে এই সব কিছু হয়তোবা জিনাদের মাস্টার প্ল্যান, মানে জিনাত এখান থেকে পালাতেই হয়তোবা দিব্যাকে দিয়ে প্ল্যানটি করেছিল। সিন চলে যায় পরবর্তী দিন। দিব্যা এখন হসপিটালে। তেজাস দিব্যার সাথে দেখা করে শুধু জানতে চায় তুমি কেন ওর হেল্প করেছো, সত্যিটা বলো। সাথে এটাও জানতে চায় সে কি পালানোর জন্য পুরো প্ল্যানটি নিজেই সাজিয়েছিল। দিব্যা বলে, তোমার কি মনে হয় শুধুমাত্র কয়েকটি ফাইল পড়ে তুমি তোমার মাকে বুঝে ফেলবে? তুমি ওনার সম্পর্কে কিছুই জানো না। তোমার মা মানুষের জীবন বাঁচায়, মানুষের জীবনকে পরিবর্তন করে। দুনিয়াতে আমার মতো অনেক মানুষ আছে যাদের তোমার মায়ের প্রয়োজন। তারপরও তেজাস জানতে চায় আমাকে সত্যিটা বলো, সে কোথায় গেছে। দিব্যা বলে, দেখো আমি ওনাকে ধোকা দিতে পারবো না, শুধু মনে করে নাও তার পুরাতন কোনো হিসাব বাকি ছিল
সেটা চুকাতে গিয়েছে। এরপরে জিনাতকে দেখা যায় ওই রাতে সেফ হাউস থেকে পালিয়ে এসে জিনাত যে বাড়ির সামনে অপেক্ষা করছিল আজও সেই বাড়ির সামনে একটি ট্যাক্সির মধ্যে বসে অপেক্ষা করছে। আবার দিব্যার কাছে এটা জানার পর তেজাস দিব্যার ফ্ল্যাট তল্লাশি করে, আর ওই ফ্ল্যাটের মধ্যে জিনাতের সকল পুরাতন ফাইলও পেয়ে যায়। আর এই ফাইলের মধ্যে জিনাতের সাইকিয়াট্রিক রিপোর্টটিও পাওয়া যায়। তেজাস ওই ফাইলটি পড়ে তার মায়ের সম্পর্কে এমন একটি তথ্য জানতে পারে যেটা কেউ কল্পনা করতে পারবে না। রিপোর্টের মধ্যে সুন্দর করে উল্লেখ করা আছে ছোটবেলায় জিনাত সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়েছিল, সেই ট্রমা এখনো পর্যন্ত তার ভিতর থেকে যায়নি। আর এদিকে সন্ধ্যা পার হতেই জিনাত সেই বাড়ির মধ্যে প্রবেশ করে, আর জিনাত যার খোঁজে এসেছে সে অন্য কেউ নয়, জিনাতের বাবা আজুবা। আপনাদের নিশ্চয় মনে আছে এর আগে আমি পুনের একটি ঘটনার কথা বলেছিলাম। জিনাত যেদিন বাড়ির উঠানে নৃত্যকলা শিখছিল, জিনাত একজন ব্যক্তিকে দেখে খুব ঘাবড়ে গিয়েছিল, আর ওই ব্যক্তি অন্য কেউ নয়, আজুবা ছিল। আজুবা নিজের বাবা হয়ে বর্তমানে জিনাত ছোটবেলায় যার নাম ছিল সীমা নিজ মেয়েকে রুমের মধ্যে নিয়ে ধর্ষণ করেছিল। আর সীমার মা যখন বিষয়টা টের পেয়েছিল, সীমার মা আজুবাকে পুলিশে দিতে চেয়েছিল, যে জন্য আজুবা নিজেকে প্রোটেক্ট করতে জিনাতের মায়ের গলা টিপে তাকে হত্যা করেছিল। ওই ঘটনার পর জিনাত পুরো ট্রমায় চলে যায়। সে কারোর সাথে কথা বলছিল না, কারোর সাথে মিশত না, হাসত না। কেউ কিছু না বুঝতে পারলেও আজুবা ঠিকই জানত কেন এমনটা করছে। আজুবা তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর বলে হয়তোবা কোনো মেজর ট্রমার কারণে এমনটা হয়েছে, তবে ঠিকমতো ট্রিটমেন্ট নিলে ধীরে ধীরে বয়সের সাথে সাথে সবকিছু ভুলে যাবে। আর পরবর্তীতে এমনটাই হয়েছিল। ধীরে ধীরে জিনাত ওই সময় সব ঘটনা ভুলে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে জেলের মধ্যে সাইকিয়াট্রিক ইভলিউশনের সময় জিনাতের পুরাতন ওই ট্রমার কথা আবার মনে পড়ে যায়। জিনাত আজুবাকেও বলে, তুমি ভেবেছিলে আমি সারা জীবন সব ভুলে থাকবো। জেলের সাইকিয়াট্রিক আমাকে সব মনে পড়িয়ে দিয়েছে। শুধু ছোট বাচ্চাকে হাত দিবে, বড়দের দিবে না। এখন আমার শরীরে হাত দাও। আজুবা হাত জোর করে ক্ষমা চাচ্ছিল যে আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গিয়েছিল। কিন্তু আজুবা যেটা করেছে এই ভুলের ক্ষমা তো কখনোই সম্ভব নয়, কারণ আজুবা ওই দিন শুধুমাত্র অ্যাবিউজও করেনি, একটি মেয়ের জীবনকে চিরতর ধ্বংস করে দিয়েছে। তাকে স্বাভাবিক জীবন থেকে বের করে একটা রাক্ষসে পরিণত করেছে। সেই দিন আজুবার গলায় যে লকেটটি ঝুলছিল আজ পর্যন্ত আজুবার গলায় লকেটটি রয়েছে। এই জন্য জিনাত ওই লকেটটি টেনে ছিঁড়ে ফেলে। এরপর জিনাত তার ব্যাগ থেকে রশি বের করে আজুবাকে সে একইভাবে মারতে যাচ্ছিল। তখনই তেজাস এসে পড়ে, কারণ তেজাসও পুরো বিষয়টি জেনে গেছে। তেজাস রাগের বসে আজুবাকে গুলি করে মারতে যাচ্ছিল। জিনাতের কথা দেখো বাবা, তোমার সারা জীবন পড়ে আছে, তুমি কাউকে হত্যা করতে পারো না, তুমি এটা করো না। তেজাস আজ বুঝতে পারলো তার মা কেন 8 জনকে খুন করেছিল, কেন তার মা সাধারণ একজন মানুষ থেকে সিরিয়াল কিলার তৈরি হয়েছিল। তাই এতদিন পর্যন্ত মাকে মা বলে না ডাকলেও আস্তে আস্তে তার মাকে মা বলে ডেকে বুকে জড়িয়ে নেয়। আর এদিকে আজুবা এত বছর পর সত্যের মুখোমুখি হয়ে বেলকনি থেকে ঝাঁপ দেয়। সিন চলে যায় সেফ হাউসে। কেস যেহেতু সলভ হয়ে গেছে তাই জিনাতকে এখন কারাগারে পাঠানো হচ্ছে। তবে শেষ সময় তেজাস অনুরোধ করে প্রোটোকল অমান্য করে মাকে তার কারে করে কারাগার পর্যন্ত ড্রপ করে দিয়ে আসতে চায়। অরুণ অনুমতি দিলে তেজাসরা কার নিয়ে বেরিয়ে পড়ে। সামনের কারে ওমকারা যাচ্ছিল আর পিছে তেজাসরা। যাওয়ার পথে জিনাত বলছিল মায়ের সাথে দেখা করতে কারাগারে আসবে তো। তেজাস বলছিল অবশ্যই আসবো। হঠাৎ করে তেজাস বাঁ দিকে টান করে। ওমকারও বুঝতে পারছিল না তেজাস কি করতে যাচ্ছে। সাথে সাথে কার ঘুরিয়ে তেজাসের কারের কাছে আসতেই তেজাস বলে, তোমরা এতক্ষণে এলে? ও আমার গান ছিনিয়ে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এদিক দিয়ে পালিয়ে গেছে, দ্রুত গিয়ে ধরো। তবে যতক্ষণে তারা ধরতে যাবে ততক্ষণে জিনাত বাসে উঠে এখান থেকে অনেক দূরে চলে গিয়েছে। আর এটাই ছিল মা ছেলের প্ল্যান। সবশেষে একটি কথাই বলতে হয়, আসলে নারীর মুচকি হাসির পিছনে অনেক রহস্য লুকিয়ে থাকে। তাকে ততটুকুই দেখা যায় যতটুকু সে দেখাতে চায়। তো সর্বোপরি সিরিজটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।